টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো আমরা দেব, গুরুত্বপূর্ণ কিছু আপডেট। আর সেই সাথে মূল যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসাইলামের বিশেষ একটি দিক, সেটি হচ্ছে কিভাবে খুব সহজেই অ্যাসাইলাম কেস জিতবেন। অবশ্যই যারা সিক করবেন তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কেসের শুনানিকালে, বিশেষ করে যখন কেস শুনানি হয়, সেই শুনানিতে কোন বিষয়গুলোর উপরে খেয়াল রাখতে হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেগুলো দেখে শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি ইশরাত সামি। অ্যাটর্নি ইশরাত সামি, আপনাকে স্বাগত। আপনাকে আসসালামু আলাইকুম। আমাদের সকল দর্শকদের কেমন আছেন রানা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। আজকে অ্যাটর্নি ইশরাত সামি, যে বিষয়গুলো আমরা কথা বলতে চাই, যে আমি জানি আপনার কাছে কিছু ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেই আপডেটগুলো দিয়ে আমরা শুরু করতে চাই। এর পরবর্তীতে আমাদের মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে কিভাবে খুব সহজেই অ্যাসাইলামকে জিতবেন, কারণ প্রচুর মানুষ অ্যাসাইলামের জন্য আবেদন করে থাকেন। বিভিন্ন কারণে তারা অ্যাসাইলাম কেস উইন করতে পারেন না, মেরিট থাকা সত্ত্বেও তারা কেসে হেরে যান, ডিপোর্টেশন হয়ে যান, নানানভাবে তারা অনেকভাবেই তারা জেতা কেস হেরে যান, এবং সে কারণে তারা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকেন, কি করবেন কি না করবেন ইত্যাদি। এবং সে কারণেই কেসের শুনানিতে কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করবেন। প্রথমেই ইমিগ্রেশনের যে আপডেটগুলো আছে সেগুলো আপনার কাছে শুনতে চাই, অ্যাটর্নি ইশরাত সামি। ধন্যবাদ ভাইয়া। রানা ভাই, প্রথমে যেটা আমরা বলবো যে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড সিটিতে তারা নতুন অ্যাসাইলাম অফিস খুলছে, which is a good news. তারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গুলো প্রসেস করার জন্য একটু গতিটা বাড়ানোর জন্য, কারণ অ্যাসাইলাম আমরা দেখেছি একটা ধীর মন্থর গতিতে চলছিল, এখন সেটা বাড়ানোর জন্য তারা একটা নতুন অফিস খুলছে ক্যালিফোর্নিয়াতে। তারপরে হচ্ছে যে আমরা দেখেছি ঢাকা যারা রেসিপিয়েন্ট, অ্যাপ্রক্সিমেটলি ওভার 100,000 পিপল, তাদের জন্য এখন হেলথ কেয়ারটা তারা নিতে পারবে, ফেডারেল হেলথ কেয়ার বেনিফিটটা নিতে পারবেন। তারপরে আমরা যেটা ভাওয়া কেসগুলোতে আমরা দেখেছি এখন ভেরি গুড রেজাল্ট দিচ্ছে রাইট নাও। তারপরে ভিসা গুলো ইউএসসিআইএস এখন কন্ট্রোল করছে এবং বলছে যে যারা রিয়েল ভিকটিম হবে ট্রাফিকিং এর, হিউম্যান ট্রাফিকিং এর, সেই কেসগুলো ইউএসসিআইএস হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখছেন। সো উইচ ইজ আ গুড নিউজ টু। সো এইগুলো, আর আমাদের কালে আমরা রিসেন্টলি যেগুলো দেখছি যে আমাদের ক্লায়েন্টদের ওয়ার্ক পারমিট গুলো তাড়াতাড়ি আসছে, অনেকের গ্রিন কার্ড আসছে উইদাউট ইন্টারভিউ, which is a good news too, যে আপনার কেসটা যদি ভালো করে ফাইল করেন গ্রিন কার্ড গুলো তারা মেইল করে দিচ্ছেন। সো উই রিসিভড গ্রিন কার্ড। আবারও বলছি, ভাওয়া কেসের অনেকগুলো কেস আমাদের যারা পেন্ডিং ছিল ওভার 2 ইয়ার্স, অনেক সময় 3 ইয়ার্স এর উপরেও, সেই কেসগুলো গ্রান্ট হয়ে গেছে রিসেন্টলি। এবং আরেকটা রিসেন্ট কেস যেটা আমরা করেছিলাম যে একজন বাংলাদেশি মহিলা যার বিয়ে হয়েছিল ইউএস সিটিজেন এর সাথে, হাজবেন্ড, পরবর্তীকালে ওনাকে এই দেশে আনা হয় নাই। তো সেই কেসটাও আমরা ভাওয়া পিটিশনের আন্ডারে অ্যাপ্লাই করে তার কেস
কেসটা অ্যাপ্রুভড হয়ে গেছে এবং শি ইজ হিয়ার, সো উইচ ইজ আ ভেরি গুড নিউজ। অনেকেই এই ধরনের সিচুয়েশনে আছেন, সেই কেসগুলোকে আমরা আসলে খুব সাকসেসফুলি ডিল করতে পারি। অনেকেই এটা জানেন না, আপনার টিভির চ্যানেলের মাধ্যমে এই জিনিসটা জানতে পারবেন। অনেকে বিয়ে হয়ে গেছে কিন্তু ফ্যামিলির কোনো চাপে অথবা কোনো মনোমালিন্য এই কারণে তাদের হয়তো ইউএসএ তে আসা হয়নি। অনেকের জন্য তাদের স্পাউসরা অ্যাপ্লাই করেছেন, অনেকের জন্য অ্যাপ্লাই করেন নাই। কিন্তু যদি আপনাদের বিয়েটা বোনাফাইড ম্যারেজ হয় এবং আপনারা প্রমাণ সহ আমাদেরকে দিতে পারেন, তাহলে আমরা এই কেসগুলো সাকসেসফুল করতে পারি। এটাই মোটামুটি আপনার কাছে আপডেট ছিল। আর ভিসা বুলেটিন নিয়ে কি কোনো আপডেট আছে আপনার কাছে? যদিও আমরা এটা নিয়ে কথা বলেছি। প্যারেন্টস ইউএস সিটিজেনের ম্যারিড চিলড্রেনদের অ্যাপ্লিকেশনটা ফিউ মান্থস এগিয়েছে, আমরা সবাই দেখছি। সো ওইটা গুড নিউজ আছে। ব্রাদার সিস্টার সিবলিং এর অ্যাপ্লিকেশন ভেরি ভেরি স্লো গতিতে এগোচ্ছে, বাট দে আর মানে F2A এবং F3 তে বোধহয় এগিয়েছে এবার জুনের বুলেটিনে। আর বাকিগুলো মে মাসে যেটা ছিল F1, F2B এবং F4, সেগুলো মে মাসের ভিসা বুলেটিনে যেটা ছিল সেটাই আছে, এই তো? জি জি জি। অনেক ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি। তো আমরা আজকে মূল আলোচনায় আসতে চাই। তার আগে নিশ্চয়ই শুনলেন সুপ্রিয় দর্শক যে ইমিগ্রেশন আপডেটের ক্ষেত্রে যে ভাওয়া এবং টি ভিসা বা অন্যান্য যে ভিসাগুলোর কথা বলা হলো, সেগুলোর ক্ষেত্রে যথেষ্ট খুশির খবর আছে, সেগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন। এবং অনেকেই যারা এই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তারা এই খবরটি পেয়ে নিশ্চয়ই খুশি হয়েছেন। তো এখন আমরা জানতে চাই যে এই ইমিগ্রেশন অ্যাসাইলামের আমরা সবাই জানি যে এই স্বপ্নের দেশ আমেরিকার আসার জন্য মানুষ কি না করে। অনেকে বৈধ উপায়ে আমরা আসছি, হয়তো ভিজিট ভিসা নিয়ে আসছি বা স্টুডেন্ট ভিসায় আসছি, এগুলো তো বৈধ উপায়ে আমরা আসছি। এসে কিন্তু আমরা নির্ধারিত সময়ের মধ্যে যাই না, আমরা বিভিন্নভাবে এই দেশে থেকে যাওয়ার চেষ্টা করি এবং অ্যাসাইলামটাই তাদের মূল অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আবার অনেকে এই দেশে আসবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়, নদী, সাগর, জঙ্গল পাড়ি দিয়ে আসে, সীমান্ত পাড়ি দিয়ে আসে, বর্ডারে ধরা পড়ে, ইমিগ্রেশন কোর্টে যায়, ইত্যাদি ইত্যাদি নানানভাবে তারা এই দেশে আসবার জন্য চেষ্টা করে এবং মূল উদ্দেশ্য যেখানে থাকা, নিজের জীবনকে গড়ে তোলা। কিন্তু এইগুলো করতে যেয়ে এই অবৈধ অবস্থা থেকে বৈধ উপায়ে আসবার জন্যে তারা অ্যাসাইলাম সিক করে থাকেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একদম মেরিট থাকা সত্ত্বেও অনেকেই কেসগুলো হেরে যান শুধুমাত্র কিছু টেকনিকের কারণে। সুতরাং আপনার কাছে জানতে চাইব যে কিভাবে খুব সহজেই অ্যাসাইলাম কেস জেতা যাবে এবং কেসের শুনানিতে কোন বিষয়গুলো খেয়াল রাখবেন, অথবা যে বিভিন্ন স্টেপ যেটা রয়েছে কিভাবে মোকাবেলা করে এই অ্যাসাইলাম কেসটা জিততে পারা যাবে, এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত শুনতে চাই। তাহলে হাজার হাজার মানুষ যারা অ্যাসাইলাম কেস আবেদন করে আছেন তারা অন্তত এই বিষয়টি জানার পরে এই সুযোগটি গ্রহণ করে অন্তত উপকৃত হতে পারে। অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ রানা ভাই। এক্স্যাক্টলি, আমরা এটা এভরিডেই কোনো না কোনো ক্লায়েন্টের অ্যাপিলের কেস পাই, যেটা ওনাদের কেস অনেক কেসে মেরিট থাকা সত্ত্বেও যারা কেস উইন করতে পারে নাই, বিভিন্ন কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে যে ল্যাক অফ প্রিপারেশন, যেটা আমরা দেখি যে আপনি কেসটা প্রেজেন্ট করবেন এবং কেসে যে এভিডেন্সটা আপনি সাবমিট করছেন আপনার কেসটাকে সাপোর্ট করার জন্য, যেটাই আপনি দেন না কেন, এটা পুলিশ রিপোর্ট হতে পারে, এটা আপনার মেডিকেল ডকুমেন্ট হতে পারে, এটা কোনো আই উইটনেসের অ্যাফিডেভিট হতে পারে, এটা কোনো অফিসিয়াল কোনো পার্টি লেটার হতে পারে, হোয়াট এভার আপনি যাই সাবমিট করেন না কেন আপনার অ্যাপ্লিকেশনে, এটা আপনার স্টেটমেন্টের সাথে অবশ্যই সবকিছু যেন সামঞ্জস্য থাকে, যেন ইনকনসিস্টেন্সি না থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা দেখতে পারি স্টেটমেন্ট আপনি হয়তো বলেছেন আপনি দুপুরবেলা ইয়েতে হসপিটালে গিয়েছেন, কিন্তু অনেক সময় ভুল করে, এটা সম্ভব কারণ হিউম্যান, বাংলাদেশে যেহেতু মানুষরাই এগুলো নোট করে, ভুল করে থাকে, AM PM এ একটু ডিফারেন্স হয়ে যায়। 12টার সময় গেছেন দুপুরে, সেটা লিখতে গিয়ে হয়তো AM PM একটা দিয়ে দেয়। কিন্তু এগুলো এই জায়গায় যখন আপনি কোর্টে এই কেসগুলো প্রেজেন্ট করবেন, তখন এই সময়ের এই যে জিনিসটা আপনি দেখাচ্ছেন, এটাতে আপনার
ক্রেডিবিলিটির একটা কোয়েশ্চেন আসে যে আপনি বলেছেন এই সময়টা আসছেন, ওয়ারেজ আপনার রিপোর্টে আরেকটা সময় দিচ্ছে। আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি আর কি একটা কেসের। তো এই কেসটা একটু ছোট একটা ক্রেডিবিলিটি ইস্যু থেকে কিন্তু মানে জাজের কোয়েশ্চেনিং শুরু হয় যে এই কেসটার হয়তো কোন একটা গলদ আছে, এই কেসটাতে হয়তো সত্যি কথা প্রথমে যাদের কাছে একটা সন্দেহের বিষয় হয়ে দাঁড়ায়, তখন অন্যান্য বিষয়গুলোর দিকে নজর স্বভাবতই বেশি যায় এবং খুঁটিনাটি ধরা পড়লেই অবস্থাটা খারাপ হয়। কারণ কি আপনি যে প্রেজেন্ট করছেন কেসটা আপনি প্রেজেন্ট করছেন, আপনি যদি সব ঠিকভাবে দেখেন, সবকিছু পেপার ওয়ার্ক আপনি প্রপারলি সাবমিট করেন, তাহলে এই ছোট একটা সামান্য একটা সমস্যার থেকে যেটা বড় সমস্যা, বড় আকার ধারণ করতে পারে, আপনার পুরো কেসটাই তারা ডিনাই করতে পারে এবং আপনি ডিপোর্টেশনের সম্মুখীন হতে পারেন। সো এই জিনিসগুলো আপনারা খুব অল্প মানে এফর্ট দিয়েই আমরা কারেক্ট করতে পারি। এবং যা আমরা সাবমিট করব আমাদের সবকিছু যেন আমরা নিজেরা চেক করি। দেখুন, অ্যাটর্নিদের কাছে শয়ে কেস, আপনি যে কোনো ডকুমেন্টেশন যখন আপনার অ্যাটর্নিকে দিবেন, অবশ্যই আপনার অ্যাটর্নির এটা দায়িত্ব চেক করা। তারপরেও আপনি নিজের হয়েও এটা চেক করতে পারেন যে আমার ডেট, টাইমিং যেটা আপনি চেক করতে পারেন কনসিস্টেন্সি আছে কিনা। অনেক সময় দেখা যায় যে মেডিকেল রিপোর্ট আপনি বলেছেন যে আপনার মাথায় ব্যথা পেয়েছেন, কিন্তু আপনার মেডিকেল রিপোর্টে হয়তো সেটার কোনো উল্লেখ নেই। এরকমও হয়েছে, আমরা দেখেছি। সো এই জিনিসগুলো যখন আমরা আগে আর্লি বিফোর কোর্ট ইন্ডিভিজুয়াল ট্রায়ালের আগে যখন আমরা নোটিস করব, সেগুলো আমরা কারেক্ট করে এনে জমা দিতে পারি। আপনি ভুল ডকুমেন্ট যদি আগে জমা দিয়ে থাকেন, সেটার কারেকশন করতে পারেন বিফোর হিয়ারিং অথবা দ্য ডে অফ দ্য হিয়ারিং ইন্ডিভিজুয়াল ট্রায়াল। এটা হচ্ছে যে আমি while you're waiting for your case আপনি এই জিনিসগুলো দেখে নিতে পারেন যে আপনার কেসের কোনো জায়গায় অসামঞ্জস্য আছে কিনা, যেটা আপনি নিজেও করতে পারেন। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা আপনার কাছে শুনবো। আমাদের কয়েকটা প্রশ্ন আছে এবং দর্শকও আছে। আগে দর্শক এটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম ওই ভাই বোনের ভিসা নাকি মানে বন্ধ হয়ে যাচ্ছে, আর ওই যে বাবা মার ভিসা নাকি বন্ধ হয়ে যাচ্ছে, এটাই আপনার কতটুকু সত্যি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি, এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কি? আপু, বন্ধ হচ্ছে না, এটা আমরা শুনেছি ওবামার কাল থেকেই তারা বলা বলি করছে বন্ধ হয়ে যাবে, কিন্তু এখনো বন্ধ হয়ে যায় নাই। সো আপনার যদি কারোর জন্য অ্যাপ্লাই করার থাকে কারো, ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। অর্থাৎ যদি আমরা ধরে নিই যে এটা যদি যেটা আশঙ্কা করছে বন্ধ হয়ে গেছে বা যাবে, সেক্ষেত্রে যারা আবেদন করছে তাদের তো আর চিন্তার কোনো কারণ নেই, সেগুলো তো হবে। সুতরাং যিনি প্রশ্ন করেছেন, যদি আপনার আবেদন আগে করা হয়ে থাকে, তাহলে এটা যদি বন্ধ হয় আপনাদের চিন্তার কারণে এগুলো তখন যথাযথ নিয়মেই হতে থাকবে। তবে এখনো যেহেতু হয়নি, যদি আবেদন করার থাকে দ্রুত করেন, এই তো পরামর্শ আপনার। জি, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, তাহলে আমরা একটু ফেসবুক থেকে প্রশ্ন নেই। সৈয়দ আমিনুর, তিনি বলছেন যে আই অ্যাপ্লাই ফর মাই কিডস I-130 অলমোস্ট 3 years ago. I don't receive the approval letter. What I should be do? I am the green card holder. এ ব্যাপারে আপনার কি পরামর্শ? আমার পরামর্শ হচ্ছে 3 বছর উনি গ্রিন কার্ড হোল্ডার, শি শুড হ্যাভ রিসিভড অ্যাট লিস্ট দ্য অ্যাপ্রুভাল। এটা আমি বরাবরের মতোই সব সময় জেনারেলি যে আনসারটা দিতে চাই যে আপনারা যখনই কোনো অ্যাপ্লিকেশন অথবা পিটিশন ফাইল করবেন, সাথে পিটিশনটা প্রমাণ করার জন্য যেসব আনুষঙ্গিক ডকুমেন্টের প্রয়োজন হবে, সেই সাপোর্টিং এভিডেন্সগুলো যেন আপনারা সাথে দিয়ে দেন। যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা দেখেছি কেসের অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি আসে। আপু, আপনি অ্যাপ্লাই করেছেন I-130 জন্য, 3 ইয়ার্স হয়ে গেছে, আপনি এখনো অ্যাপ্রুভাল পান নাই, তো এটা আপনি USCIS এর সাথে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা জিনিস হয়ে যায়, আমরা দৈনন্দিন জীবনে যেটা করি, আমরা হয়তো অ্যাড্রেস মুভ করি এবং আমরা ভুলে যাই USCIS কে জানাতে। USCIS হয়তো প্রিভিয়াস অ্যাড্রেসেই আমাদেরকে চিঠি পাঠায়, সেটাও একটা কারণ হয় অনেক সময় যে আমরা
চিঠি সময় মতো পাই না, এবং না পাওয়ার কারণে ইভেন্চুয়ালি আমাদের কেসটা হয়তো অনেক সময় ডিনাই হয়ে যায়। এরকম আমরা অসংখ্য কেস দেখি, ভাই বোনের ক্ষেত্রে বলেন, স্পাউসের হতে পারে, ভাই বোনের কেসগুলো একটু বেশি দেখি আর কি, যেগুলো হয়তো ডিনাই হয়ে গেছে এবং আমরা মোশন টু রিওপেন করে এগুলো রিওপেন করতে পারি, এই ধরনের কেসগুলো। সো খেয়াল রাখতে হবে সবসময়, আমরা যাই করি না কেন, উই শুড ইনফর্ম USCIS দ্যাট আমরা মুভ করেছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. যখনই কোনো চিঠি পাঠাবেন অবশ্যই রেজিস্টার্ড মেইলে পাঠাবেন এবং কপি আপনার সাথে রাখবেন। কপিটা যেন হারিয়ে না ফেলেন, হারিয়ে ফেললে আপনার প্রমাণটা চলে যায়, তখন আমাদেরকে USCIS এর কাছে ওয়েট করতে হয়, তাদের কাছ থেকে রেকর্ড আনাতে হয়। সো ইটস আ লং প্রসেস। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নিশ্চয়ই এবং খুশি হয়েছেন। মোহাম্মদ নূর তিনি একটি প্রশ্ন রেখেছেন, জানি না এই প্রশ্নটি আমি বলবো কিনা, যেহেতু প্রশ্ন করেছেন যে আমার বন্ধু 2018 সালে অ্যাসাইলাম কেস হেরে যায়, এখন তার স্ত্রী কানাডা বর্ডার দিয়ে আমেরিকায় এসেছে, এখন তার স্ত্রীকে অ্যাসাইলাম আবেদন করতে পারবে? এটি তার প্রশ্ন। ভাইয়া, হ্যাঁ, ওনার যদি কোনো গ্রাউন্ড থাকে অবশ্যই করতে পারবে উনি, কিন্তু আপনি বলছেন কানাডা বর্ডার দিয়ে আসছে, আই নিড টু অ্যাকচুয়ালি নো মোর ফ্যাক্টস অ্যাবাউট হার কেস বিফোর আমি ওনাকে বলতে পারি উনি অ্যাসাইলাম করতে পারবে কিনা পারবেন না। সো ওনার যদি কোনো 5টা গ্রাউন্ডের অ্যাসাইলামে যেটা আমরা বলে থাকি সেইগুলো উনি স্যাটিসফাই করতে পারে, তাহলে উনি অ্যাসাইলাম করতে পারেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ নূর আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছে। মিজানুর রহমান, আপনি যে প্রশ্নটি করেছেন একটু আগে ঠিক একই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, সুতরাং এই প্রশ্নটির বোধহয় আপনি শুনেছেন আগেরটি, সুতরাং এটি দিয়ে আর সময় নষ্ট করতে চাই না। সৈয়দা সুলতানা তিনি বলছেন ভিসা বুলেটিনের লিস্টে F2A ফাইনাল অ্যাকশন ডেট উইদিন 15 নভেম্বর 2021, বাট বলা আছে ফেব্রুয়ারি 21-এর যাদের প্রায়োরিটি ডেট তারা অ্যাপ্রুভড। হোয়াট ডাজ ইট মিন, প্লিজ এক্সপ্লেন। এ ব্যাপারে আপনার কি কিছু বলার আছে অ্যাটর্নি ইরশাদ সামি? আপনার প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারলাম না। ভিসা বুলেটিন লিখছেন, ভিসা বুলেটিনের লিস্টে F2A ফাইনাল অ্যাকশন ডেট উইদিন 15 নভেম্বর 2021, বাট বলা আছে ফেব্রুয়ারি 21-এর যাদের প্রায়োরিটি ডেট তারা অ্যাপ্রুভড। হোয়াট ডাজ ইট মিন, এটাই তিনি জানতে চাচ্ছেন। উনি ফেব্রুয়ারি 21-এর যারা ফাইল করেছে 2021-এ তাদের অ্যাপ্রুভ হচ্ছে এটা বলতেছে, বোধহয় তাই বোঝাচ্ছে। আর নভেম্বর 15 পর্যন্ত, ফেব্রুয়ারি থেকে নভেম্বর 15 পর্যন্ত ওনাদের কেসগুলো অ্যাপ্রুভ যাদের, তাদের দেখাচ্ছে আর কি ফাইনাল অ্যাকশন ডেট। আচ্ছা, তো আমরা মূল আলোচনায় একটু ফেরত যাই এখন, যেহেতু আমাদের আলোচনাটি অনেক বড় এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি একটা কারণ বলেছিলেন, দ্বিতীয় কারণের সময় আপনাকে থামিয়ে দিয়ে আমরা দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, দ্বিতীয় কারণ থেকে শুরু করুন। যেটা আমরা বলতেছিলাম কেসের জন্য আমরা হিয়ারিং এর আগে প্রথমটা বলেছিলেন ল্যাক অফ প্রিপারেশন বলেছিলেন, এর পরেরটা আমরা জানতে চাই। ল্যাক অফ প্রিপারেশন এবং এটা হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশন। তারপরে আমরা বলছি পার্সোনালি আপনি যে টেস্টিফাই করবেন ট্রায়ালে গিয়ে, সেটার জন্য একটা প্রিপারেশন আছে। সেটা আপনাকে ভ্যাস্ট একটা আওয়ার্স এন্ড আওয়ার্স প্রিপারেশন লাগে, কারণ আপনি নিজে আপনার কেসটা স্টাডি করবেন, প্লাস আপনার অ্যাটর্নি আপনাকে সাহায্য করবে, কারণ আপনার অ্যাটর্নি ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর দিন প্রথমে আপনার অ্যাটর্নি আপনাকে প্রশ্ন করবে, এক্সামিনেশন ইন চিফ যেটা। সো প্রশ্ন আপনি আপনার অ্যাটর্নির প্রশ্ন আনসার করবেন। আপনার অ্যাটর্নির প্রশ্ন করার ফাঁকে ফাঁকে জাজ যদি মনে করে কোনো কিছু ক্লারিফিকেশনের দরকার আছে অথবা জাজ জানতে চাচ্ছে কিছু, তখন জাজও আপনাকে প্রশ্ন করতে পারে। তারপরে আপনার অ্যাটর্নির প্রশ্ন করা শেষ হলে তারপরে আপনাকে গভর্নমেন্ট USCIS এর অ্যাটর্নি, ট্রায়াল অ্যাটর্নি, উনি আপনাকে ক্রস এক্সামিনেশন করবে।
এবং ক্রস এক্সামিনেশনও আপনাকে ওনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে আপনাকে ঘাবড়ে দেবে, অথবা আপনি ভয় পেয়ে অন্য কিছু বলে ফেলবেন। এগুলো যদি ল্যাক অফ প্রিপারেশন হয় তখন আপনি ওখানে মেস আপ করার চান্সটা হাই থাকে। এবং এটা হওয়ার পরে তারপরে আবার আমরা রিডাইরেক্ট করব, যে আমরা যেই ড্যামেজগুলো হয়েছে ক্রস এক্সামিনেশনের মাধ্যমে সেগুলো আবার ফিক্স করে দেওয়ার চেষ্টা করি অ্যাটর্নিরা। তো আমার যেটা দর্শকদের উদ্দেশ্যে বলা সেটা হচ্ছে যে প্রিপারেশনটা আপনাকে যে কোনো কেউ প্রশ্ন করুক না কেন, যেভাবেই প্রশ্ন করুক না কেন, আপনার ঘটনা আপনার সবকিছু যদি আপনার ভালোভাবে জানা থাকে তাহলে আপনি তখনই একটা আপনার অ্যান্সারটা আপনি বলতে পারবেন, এবং অ্যান্সারটা জাজের এবং অন্য ট্রায়াল অ্যাটর্নির বিশ্বাসযোগ্য হবে এবং আপনার কেসটা গ্রান্ট করতে অনেক সহায়তা করবে। সো এটা হচ্ছে যে আপনার প্রিপারেশন, ইট ডাজন্ট কাম ইন ওয়ান ডে। আপনার কেসটা নিয়ে বারবার স্টাডি করলে সো মেনি কোয়েশ্চেন উইল অ্যারাইজ। আপনি আপনার অ্যাটর্নিকে জিজ্ঞেস করবেন, আপনার অ্যাটর্নি উইল অ্যান্সার দোজ কোয়েশ্চেন, আপনাকে আপনার অ্যাটর্নি ট্রায়ালের জন্য প্রিপেয়ার করবে। এবং কোয়েশ্চেন আমাদের কাছে লাইক 300-400 কোয়েশ্চেন রেডি করা থাকে বিভিন্ন কেসের জন্য। তখন আমরা সেই প্রশ্নগুলো আমাদের ক্লায়েন্টদেরকে আমরা শিখিয়ে নিয়ে যাই ট্রায়ালের আগে, যে এইভাবে আপনাকে আমি প্রশ্ন করবো, এটার উত্তর হবে এবং আপনি এভাবে এটার আনসার করবেন। এবং সেটা বারবার রিহার্সাল দেওয়ার মাধ্যমে তারা পারফেক্টলি করে, এবং পারফেক্টলি করার দৌড়েরই কেসগুলো গ্রান্ট হয়। কেস ডাজন্ট, অনেকেই বলে যে অ্যাসাইলাম কেস গ্রান্ট হয় না, অ্যাসাইলাম কেস গ্রান্ট হয় না, বাট থ্যাংক গড উই আর স্টিল, আলহামদুলিল্লাহ, আওয়ার কেসেস আর স্টিল গ্রান্টেড এভরি ডে। সো বিকজ আপনাকে ইউ হ্যাভ টু পুট আ লট অফ টাইম প্রিপারেশনে। জাস্ট করলাম, গেলাম, বললাম, চলে আসলাম। যেমন আজকেই আমার কাছে কয়েকটা অ্যাপিলের কেস আমার কাছে এসছে অন্য স্টেট থেকে, নিউ ইয়র্ক থেকে। এবং আমি যখন ক্লায়েন্টদের সাথে কথা বলছি তারা আমাকে ইনফর্ম করছে যে আমরা তো জানতাম না, কেসের হওয়ার আগে আমাদেরকে তো কখনো আমাদের অ্যাটর্নিদের সাথে প্রিপারেশন হয় নাই, আমরা এই ধরনের প্রশ্ন করতে হবে এগুলো তো আমরা জানি না। আমরা গিয়েছি, আমাদেরকে যা জিজ্ঞেস করেছে আমরা যা মনে আসছে বলেছি। অনেক সময় এটা ওনার যে স্টেটমেন্টে আছে সেটা থেকে বাইরে গিয়ে আনসার করেছে, অনেক সময় স্টেটমেন্টের সাথে কন্ট্রাডিক্ট করেছে অনেক আনসার। সো অল দিস রিজন থাকে আপনার কেসটা ফেলিয়ার হওয়ার জন্য। আরেকটা কারণ যেটা আমরা অনেক সময় দেখেছি যে অ্যাপিল কেস যারা নিয়ে আসছে সেই অ্যাপিল কেসগুলোতে, যে ইন্টারপ্রিটেশনে অনেক সময় আপনি একটা কথা বলছেন, আপনার ইন্টারপ্রেটার সেটা ইন্টারপ্রেট করছে। সেখানে আপনি যদি অনেক লম্বা সেন্টেন্স দেন, তখন ইন্টারপ্রেটার যখন ইন্টারপ্রেট করে তখন অনেক সময় পুরো ইন্টারপ্রিটেশনটা হয় না, তখন ওখানে একটা ল্যাকিং থেকে যায়। সো ইন্টারপ্রিটেশনের সমস্যায় কারণেও আমরা অনেকগুলো কেস বিআইএ থেকে উইন করেছি, সার্কিট কোর্ট থেকে উইন করেছি। সো এই জিনিসগুলো যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন যে বিগিনিং এ, যে আপনি যদি ফর এক্সাম্পল ইন্টারপ্রেটারের কথাটা আপনি বুঝতে পারছেন না, যেমন আমরা অনেকেই আঞ্চলিক ভাষায় কথা বলে অভ্যস্ত। আমি হয়তো সিলেটি হতে পারি, অন্য চিটাগংয়ের হতে পারি, অন্য যে কোনো এক জায়গায় হয়তো আমি শুদ্ধ বাংলাটা হয়তো ভালোভাবে বুঝি না। যখন আমাকে একটা ইন্টারপ্রেটার দেওয়া হবে যিনি শুদ্ধ বাংলায় কথা বলছে, হয়তো আমি কোনো একটা আঞ্চলিক ভাষা শব্দ বললাম যেটা উনি বুঝতে পারলেন না, উনি ওনার মতো করে একটা বুঝে অ্যান্সার দিয়ে দিলেন। অনেক সময় ইট বিকামস ভেরি ক্রিটিক্যাল ওয়েন উই লুজ দ্য কেস, বুঝতে পারছেন? সো এই কারণেও আমরা অনেকগুলো অ্যাপিল উইন করেছি। বাট দেন ইটস এ টিডিয়াস জব দ্যাট এভরি সিঙ্গল স্টেটমেন্ট আপনার হিয়ারিং এ যত ঘন্টায় হোক না কেন সেগুলো গো থ্রু করে ট্রান্সক্রিপ্ট দেখে যে কিসে সামঞ্জস্য, অসামঞ্জস্যটা কিসে, অল দিস আপনাকে খুঁজে বের করে তখন আপনাকে অ্যাপিলে করতে হয়, which is an expensive procedure. প্লাস এটা সম্ভব, অ্যাপিলে উইন করা সম্ভব, কিন্তু এটা আপনার জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ ইউ ডিড দ্য কেস, ইউ পেড ওয়ান লয়ার এন্ড দেন ইউ গো অ্যাপিল দ্য কেস, দ্যাটস অলসো কস্ট মানি। বুঝতে পারছেন? সো এই সব কিছু অ্যাভয়েড করতে আপনি পারেন যদি আপনি একটু সচেতন হন, বুঝতে পারেন আমার কি করণীয় আছে, কি আমি করব, এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য। তো আরও কিছু প্রশ্ন আছে, আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি শ্বেতাপুরস্কার ছাত্রী একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি আমার কাছে। জি। আমি বিনহামটন থেকে বলতেছি। জি আমার নাম মিথিলা। জি আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি মেইন অ্যাপ্লিক্যান্ট অ্যাসাইলাম কেসের 2013 সালে ফাইল করছে, বাট এখন পর্যন্ত পলিটিক্যাল অ্যাসাইলাম, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো ফাইনাল মানে হিয়ারিং লাস্ট করোনার আগে একবার ডেট আসছিল, বাট একটু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, বাট চেঞ্জ হয়ে যাওয়ার পর আমাদের কোনো ফাইনাল মানে নেক্সট কোনো ডেট আমাদের এখনো আসে নাই। তো 11 বছর অলমোস্ট। আর আমার 3টা বাচ্চা এখানে ইমিগ্রেন্ট, আর বড় ছেলেটা বাংলাদেশ থেকে আসছে, মানে ওখানে ও 16 বছর চলতেছে। তো এখন আমার হাজবেন্ড মানে হঠাৎ করে করার পরে একটু মানে স্কিজোফ্রেনিয়ার মানে পেশেন্ট হয়ে গেছে, মানে মেন্টালি ডিসঅর্ডার দেখা গেছে। তা এখন অ্যাকচুয়ালি ও তো কোনোভাবে এলিজিবল না ইন্টারভিউ ফেস করার জন্য। এটা মেডিকেলি ডায়াগনাইজ যে সে অ্যাকচুয়ালি পেশেন্ট। সেক্ষেত্রে কি কোনো রকম কোনো অপশন আছে যে আমি কোনো নতুন করে কি আমি কোনো কেস করতে পারবো কিনা, বা অ্যাকচুয়ালি এই কেসটা আমি কিভাবে মানে প্রসেস করতে পারবো? আপনি কি সিটিজেন? আপনি সিটিজেন? না না না, No. আমার হাজবেন্ড মেইন অ্যাপ্লিক্যান্ট অ্যাসাইলাম। আচ্ছা আচ্ছা আমার হাজবেন্ডের সাথে আছে। আর 4টা বাচ্চা সিটিজেন, আর একটা বাচ্চা বাংলাদেশে হয়েছে, বাট ও সহ আমরা এখানেই থাকি। আমরা এখন কি মানে আপনার কিভাবে এই কেসটাকে এক্সপিডাইট করা যায় বা কিভাবে কি রাস্তা বের করা যায় সেটি আপনার প্রশ্ন, অ্যাটর্নি ইরশাদ সামি। জি আপু, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই। আমি সরি যে আপনার হাজবেন্ড অসুস্থ, কিন্তু sometimes blessing in disguise. It's going to probably help you to win your case. আপনার হাজবেন্ডের এই স্কিজোফ্রেনিয়াটা। সো আপনি আমি জানি না, আপনার যদি অ্যাটর্নি থাকে ওনাকে অবশ্যই এটা ইনফর্ম করবেন এবং ডাক্তারের রিপোর্টগুলো ওনাকে। অ্যাটর্নি নাকি হেল্প করছে না? Then you get a new attorney who knows how to deal with this. This is a specialized একটা case, and you can be benefited from this case. Okay, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি 2টা অপশন আপনার জন্য বলে দিই। আপনার কেসটা আপনার হাজবেন্ড যেহেতু অসুস্থ হয়ে গেছে, আপনি সেটা কেস নিতে পারেন আপনার because you are a dependent of your husband in that application. You can take over. This is one thing. And second thing হচ্ছে যে আপনার হাজবেন্ড যেহেতু অসুস্থ, ওনার ওইটা দেখেও আপনি একটা উই ক্যান হ্যাভ আ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড একটা ডিসিশন আমরা আপনার জন্য করে দিতে পারি নিয়ে USCIS কাছ থেকে। আরেকটা হচ্ছে যে আপনার কেসটা যদি আপনি এগোতে চান, এক্সপার্টাইট করতে চান, তাহলে আপনার কাছে গুড রিজন আছে। এগেইন আপনার মেডিকেল রেকর্ড এবং ডকুমেন্টেশন আমাদের লাগবে, ডাক্তারের চিঠি লাগবে, যেটার দিয়ে আমরা কোর্টে USCIS আপনারটা মনে হয় অ্যাসাইলাম অফিসে আপনি বলেছেন, সেখান থেকে আমরা কেসটা কোর্টে হলেও এক্সপার্টাইট করা সম্ভব এবং মানে অ্যাসাইলাম অফিসও এটা এক্সপার্টাইট করা সম্ভব। সো ইটস কোনো হতাশ হওয়ার কিছুই নাই আপু। উই ক্যান ডিল উইথ ইট, এন্ড আপনি এটা কেস আপনার জেতার সম্ভাবনা অনেক বেশি। অনেক ধন্যবাদ মিথিলা। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন, যেটুকুন বুঝতে পেরেছেন যে এখন আপনার হাজব্যান্ডের যেহেতু একটা মানসিক দিক থেকে অসুবিধার মধ্যে আছে, সেক্ষেত্রে এই বিষয়টি যদিও আমাদের আক্ষরিক অর্থে খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু আপনার কেসগতভাবে ধরে নেওয়া যায় যেটি আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট। সুতরাং একজন ভালো অ্যাটর্নির সঙ্গে আপনি যারা এটি বোঝেন তাদের সঙ্গে যদি একটু যোগাযোগ করেন, আমরা এটা বলছি না যে আমাদের আজকে যিনি অতিথি আছেন তার কাছে যেতে হবে, নট নেসেসারি, আপনি যাকে ভালো মনে করেন এরকম কারোর কাছে গেলে, যেহেতু আপনি বলছেন যে অ্যাটর্নি আপনাকে সহযোগিতা করছে না, কিন্তু কেসটি আপনার ভালো, এটি জেতার অনেক সম্ভাবনা আছে। তা আমরা আশা করি আপনার অ্যাটর্নি আপনার কেসের জন্য, যদিও আপনি বিঘামটনে থাকেন, ইউ ক্যান টেক এনি অ্যাটর্নি who you like and they can represent you. রাইট।
কিন্তু একটা জিনিস আমি বলি রানা ভাই, সামটাইমস আমরা যখন আমরা যেহেতু বাঙালি ভাষা সবাই আমরা বাংলাদেশি, সেই ইয়েতে বলছি যে আমরা যতই আমরা ইংলিশে কথা বলি, আমাদের মনের ভাবটা প্রকাশ করার জন্য আমাদের কিন্তু আমাদের ভাষাটাই আমাদের কাছে, বাংলা ভাষাটাই মনে হয় যে বেস্ট ওয়ে আমরা এক্সপ্লেইন করতে পারি নিজের সেলফকে। সো অনেক বাঙালি অ্যাটর্নি আছে, আপনি ওনাদের যে কোনো একজনকে আপনি যারা স্পেশালাইজ কেসগুলো করে তাদের কাছে আপনি যেতে পারেন। অনেক ধন্যবাদ মিথিলা, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি DS 262 অ্যাপ্লিকেশন করা বিষয়ের জন্য আমি একটা প্রবলেমে পড়ছি। আজকে আমি আমার লয়ার কাছে গেছিলাম, তো আমার ভাস্তির জন্য যে এটা করছে বিষয় মানে 260 এইখানে ওর নামে বাংলাদেশের জায়গায় কান্ট্রি, রিলিজিয়ান, অরিজিন, ন্যাশনালিটি এখানে বাহরাইন হয়ে গেছে বাংলাদেশের জায়গায়। এখানে এটা কিভাবে সংশোধন করা যায়? ভিতরের পেজে সব ঠিক আছে, কিন্তু টপ পেজে প্রথম পেজে লেখা বাহরাইন, ন্যাশনালিটি বাহরাইন হয়ে গেছে, বাংলাদেশ জায়গায় বাহরাইন হয়ে গেছে। এটা কি করে সংশোধন করা যায়? অনেক ধন্যবাদ। আপনি DS 230 তে উনি এটা 230 হোক 160 হোক যেটাতেই you can go and correct it, কারেকশনের অপশন আছে, you can correct। আর যদি না পারেন অবশ্যই যারা এগুলো করেন এভরিডে তাদের একজনের কাছে যেতে পারেন, they can do it, it's not a big deal। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়েছেন এবং খুশি হয়েছেন। যে মোতাবেক পরামর্শ দেওয়া হলো, আপনি যদি সেভাবে এগোন অবশ্যই আপনার এই ভুলটা সংশোধন করা সম্ভব। আমাদের আরও কয়েকজন দর্শক টেলিফোনে আছেন, আপনাদের সবার ফোনই নেব, তবে একটি বিরতির পরে, সে পর্যন্ত একটু অপেক্ষা করুন। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি ইরশাদ সামি এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি ইরশাদ সামি, আমরা বিরতির আগে বলেছিলাম যে মানে কিভাবে খুব সহজেই অ্যাসাইলাম কেস জেতা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। এখন আপনার কাছে যেটুকুন একটা প্রশ্ন আমার রয়েছে, যে আমরা তো জেতার কথাটা বলেছি, যদি আমরা ইমিগ্রেশন কোর্টে অ্যাসাইলাম কেস হেরে যাই এবং পরবর্তীতে কি কি পদক্ষেপ গ্রহণ করে আবার সেটা সচল করতে পারি, এই বিষয় নিয়ে যদি একটু কথা বলেন। হ্যাঁ, এই বিষয়টা আমরা যে আমাদের আলোচনার ফাঁকে ফাঁকে অ্যাপিলের কথা বলেছি। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি যদি হেরে যান তাহলে আপনাকে 30 দিন সময় দেওয়া হয়, যে এই 30 দিনের মধ্যে আপনাকে অ্যাপিল ফাইল করতে হয়। এবং অনেক সময় জাজ কোর্টে বসেই আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি অ্যাপিল করবেন না ওয়েভ করবেন। তো অনেকে যদি আপনি অ্যাটর্নি ছাড়া যান, সামটাইমস না বুঝে হয়তো উত্তর দিয়ে দেন যে আমি ওয়েভ করব। যদি এটাও হয়ে থাকে অসুবিধা নাই, ওয়েভটাও আমরা সেট অ্যাসাইড করতে পারি। ওয়েভ মানে হচ্ছে আমি অ্যাপিল করব না, এটা বলা আর কি। সো অ্যাপিল করাটা যে অপরচুনিটি, সেটা হচ্ছে অ্যাপিল করার মধ্যে, যে জাজ যদি কোনো নেগেটিভ ডিসিশন দেয় সেটাকে আপনি পজিটিভ করতে পারেন অ্যাপিলের মাধ্যমে, এবং অ্যাপিলে কেস উইন করা সম্ভব। কেস আমরা অ্যাপিলেও উইন করা সম্ভব। আমি একটু আগেই আলোচনা করেছিলাম যে কি কি পয়েন্ট আমরা অ্যাপিলে কেস উইন করতে পারি। তো ফার্স্ট অ্যাপিলটা হচ্ছে যখন অ্যাসাইলাম অফ ইমিগ্রেশন কোর্ট আপনার কেসটা ডিনাই করে দিয়ে আপনাকে সাথে সাথে জিজ্ঞেস করতে পারে যে আপনি অ্যাপিল করবেন না ওয়েভ করবেন, তখন আপনাকে বলতে হবে যে আপনি অ্যাপিল করবেন, এবং অ্যাপিলটা আপনাকে 30 দিনের ভিতরে করতে হবে। এটা হচ্ছে যে নোটিস অফ অ্যাপিলটা ফাইল করতে হবে, নট দ্য ব্রিফ। নোটিস অফ অ্যাপিল যখন আপনি ফাইল করবেন উইদিন 30 days, তারপরে বিআইএতে যায় অ্যাপিলটা,
বিআইএ আপনাকে একটা স্কেজুয়ালিং টাইম টেবিল দিবে, কখন গভর্নমেন্ট অ্যাটর্নি, কখন আপনি ফাইল করবেন আপনার ব্রিফ, এবং কত দিনের মধ্যে গভর্নমেন্ট অ্যাটর্নি তাদের আনসার ফাইল করবে। এটা স্কেজুয়ালিং ব্রিফিং স্কেজুয়াল দেয় বিআইএ, বোর্ড অফ ইমিগ্রেশন আপিল। এবং বোর্ড অফ ইমিগ্রেশন আপিল কেসটা ডিসাইড করতে এখন সময় নিচ্ছে অ্যাপ্রক্সিমেটলি লাইক 19 months to 2 years মতো সময় নিচ্ছে। এবং বোর্ড অফ আপিল ইমিগ্রেশন আপিলও যদি affirm করে দেয় ইমিগ্রেশন জাজের ডিসিশন, মিনস দ্যাট তারা ইমিগ্রেশন জাজের সাথে একমত আপনার কেসটা যেহেতু ডিনাই করেছে, তখন আপনাকে আবার সুযোগ দেওয়া হয় যে আপনি এরপরের স্টেজে আপিল করতে পারেন। এটা একটা অপশন, তারপরে আপনি ফেডারেল কোর্টে আপিল করতে পারেন। এবং আপিলের আরেকটা অপশন আপনার আছে যে আপনার যে সময়টা, যেমন আপনার স্কেজুয়ালিং, ব্রিফিং স্কেজুয়াল, এভরিথিং নিয়ে যদি আপনার অ্যাপ্রক্সিমেটলি ধরেন 3 years এর মতো চলে গেছে, এবং আপনার কেসে নতুন কোনো ধারা দেখেছেন, নতুন কোনো ঘটনা সংযোজন হয়েছে, অথবা আপনার দেশে কোনো আত্মীয় স্বজনের ওপর কোনো ধরনের হামলা হয়েছে, কেউ মারা গেছেন দুষ্কৃতকারীদের হাতে, আপনার ঘটনার সূত্র ধরে এরকম যদি হয়, তখন আপনি আপনার ইমিগ্রেশন জাজের কাছে আবার ব্যাক করতে পারেন মোশন টু রিওপেন করার জন্য। তো এটা ওয়ান অফ দ্য ওয়ে। আরেকটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনার পার্সোনাল সার্কামস্টান্সেস যদি চেঞ্জ হয়ে যায়, অথবা আপনার কান্ট্রি কন্ডিশন যদি চেঞ্জ হয় টুয়ার্ডস দ্য ওয়ার্স, তখনও আপনি মোশন টু রিওপেন করতে পারেন উইথ সাম নিউ এভিডেন্স, যে এভিডেন্সটা আপনার কাছে ছিল না আপনি যখন হিয়ারিং করেছেন। সো এই বিভিন্ন অপশন আছে আপনার। সো যদি কেউ কেস হেরেও যান, নো ওয়ারিজ, দেয়ার ইজ আদার অপশনস। এবং আপনি অনেকগুলো অপশন আছে এবং অনেক দিন ধরে কেস চলতে পারে। সো আপনাকে সাথে সাথেই যে চলে যেতে হবে দেশ ছেড়ে, এমনটি নয়। এমনটি না। সো এপ্রিল আপনি যদি শুরু করেন, এবং এপ্রিল অনেক দিন পর্যন্ত চলে, সো এর মধ্যে যদি অন্য কোনো একটা দিকে আমরা যেতে পারি, সেটাও আমরা মুভ করতে পারি কেসের ইয়েতে। সো হতাশ হওয়ার কোনো কারণ নাই, there are always something open, but এটা বলতে পারেন যে appeal is little bit more expensive than normal trial, so because it's involved a lot of work. অনেক ধন্যবাদ অ্যাটর্নি আয়েশাত সামি। আমাদের আরও প্রশ্ন আছে, সময়ও কম, তবে একজন দর্শক আছে, আমরা তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি। আমি একটু আগে এই 2 মিনিট আগে কল দিয়েছিলাম। আমার এই সমস্যাটা যে DS 262 ফর্মে আমার ফার্স্টের নামের ন্যাশনালিটি বাংলাদেশের জায়গায় বাহরাইন হয়েছে। তা আমি আমার যে আমি যাকে অ্যাড্রেস করাইছি তাকে আমি আবার কল দিছি যে এটা ভুল হয়েছে, আপনি এটাই করে দেন, ঠিক করে দেন। উনি বলছে যে এটা একবার সাবমিট হয়ে গেলে এটা আর আমার কিছু করার থাকে না। এখন আমি কি করতে হবে বলেন? অ্যাটর্নি আয়েশাত সামি, you can correct it. There is a way you can correct. এখন এই টিভি এই অল্প সময়ে তো আপনাকে আমি এক্সপ্লেইন করে বলতে পারছি না আপু, সো আপনি যোগাযোগ করেন, উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানি না বা আমাদের বুঝতে পারছি না যে কেন আপনার অ্যাটর্নি এই কথাটি বললেন। আমাদের আজকের অতিথি যিনি আছেন তিনি বলছেন এটা করা সম্ভব, এটা কোনো কঠিন কাজ নয়, একটি মাত্র ভুল হতেই পারে, সেটি সংশোধনেরও সুযোগ আছে। সুতরাং আপনি আবারও আপনার যিনি কনসার্ন অ্যাটর্নি আছেন তাকে অনুরোধ করুন, দেখুন যদি উনি যদি না পারেন, তাহলে আপনি যারা পারেন তাদের কাছে নিশ্চয়ই যান। এটা এমন কোনো কঠিন কাজ নয়, এটা অবশ্যই সংশোধন করা যাবে। সুতরাং আপনার এতটা চিন্তার কিছু নেই। এটা উনি যদি একান্তই না করে, সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে আপনি অন্য কারোর কাছে আপনি অন্য কারোর কাছে যেতে পারেন, এবং it's not a big deal honestly. সেটি আমরা বলছিলাম।
তো অ্যাটর্নি ইরশাদ সামি, আমাদের হাতে সময় নেই, সময় থাকলে যেহেতু সময়ের দড়িতে আমরা বাঁধা, সময়ের সীমানা টপকানো খুবই কঠিন ব্যাপার, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, আমি জানি। আপনাকে পাওয়াটাও আসলে আমাদের সৌভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায় এবং এটাই স্বাভাবিক। আপনার পেশাগত জীবনে অনেক ব্যস্ততা থাকে এবং এটা আমরা কামনাও করি আপনি আরও ব্যস্ত হয়ে পড়ুন, মানুষের সেবা করুন, সেটাই স্বাভাবিক। এই এত ব্যস্ততা সত্ত্বেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, অনেক দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের দর্শকদেরকেও, যারা আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান করা, যাতে আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি হয় এবং আপনাদের কোনো একটা সামান্য উপকারেও যদি আমরা আসতে পারি, সেটাই আমরা সার্থক মনে করব নিজেকে। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন। আবারও ধন্যবাদ অ্যাটর্নি ইরশাদ সামি আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি, কিছু আমরা ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি এবং যেটি অ্যাসাইলাম কেস, যেটা আমরা অনেকেই করে থাকি এই স্বপ্নের দেশে বসবাস করবার জন্যে, বৈধভাবে নিজের জীবনকে গড়ে তুলবার জন্যে, সেই অ্যাসাইলাম কেস কীভাবে আমরা জিতব, শুনানিতে কোন বিষয়গুলোর উপরে খেয়াল রাখবো সেটি আমরা কথা বলেছি। আবার অনেক সময় ভাগ্যের যে কোনো কারণেই হোক যদি হেরে যাই, সে হেরে গেলে আবার আমরা কিভাবে আমাদের এই কেসটিকে সচল করতে পারি সে বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি। আশা করি যারা এইগুলো ঘটনাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, জড়িত আছেন, তারা সহ অন্যরা যারা শুনেছেন তারা উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।